আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের বহুল কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে সংলাপ। আজকের বিষয় হচ্ছে পথের বাধা সরিয়ে নিন। আমরা উন্নয়নের বিভিন্ন পন্থা নিয়ে চিন্তা করি। একটা পন্থা হচ্ছে সরকারিভাবে উন্নয়ন, আরেকটা হচ্ছে বেসরকারিভাবে উন্নয়ন। সরকারিভাবে উন্নয়ন সারা বিশ্ব জুড়ে যে ফেল করেছে তার অজস্র প্রমাণ আছে, এবং আজকালকার উন্নত বিশ্ব বলতে আমরা যেগুলোকে বুঝি সবখানেই 100% প্রতিষ্ঠান, প্রায় 100% প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত এবং চলছে। সেজন্য আমাদের পুরাতন মোহের মধ্যে আর বন্দী না থেকে যেতে হবে বর্তমান ধারা হচ্ছে সরকারকে স্মল হতে হবে এবং স্মার্ট হতে হবে। সরকারকে মূলত করতে হবে সুপারভাইজরি কাজ। সরকার দেখবে সব কিছু ঠিকমতো চলছে কিনা, আর প্রাইভেট হ্যান্ডে কাজগুলো হবে। এই যদি হয় তাহলে আমাদের উন্নয়ন হবে, না হলে উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা চলছি উল্টাভাবেই চলছি। আমরা এখনও চিন্তা করছি সরকারিভাবে সব কিছু করা, সরকারিভাবে আমরা বই প্রকাশ করছি, ছাত্রদের হাতে পৌঁছে দিচ্ছি, সরকারিভাবে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, এসব কাজ আমরা করে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি লাভ কি হচ্ছে? দুনিয়াতে সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত হচ্ছে মানুষের হ্যাবিট। উন্নয়নের পথে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে মানুষের হ্যাবিট। মানুষ যদি অভ্যাসটা চেঞ্জ না করে, নিজের অভ্যাসটাকে মানুষ যদি প্রোডাক্টিভ না করে, তাহলে উন্নয়ন হয় না। আমাদের উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে আমাদের হ্যাবিটটা এমন হয়ে যাচ্ছে, আমরা সব সময় পেতে চাই, আফসে পেতে চাই, কাজ না করে গাম না জড়িয়ে পেতে চাই। পাওয়ার 2-3টা পন্থা আছে, আমরা এগুলা নিয়ে আগেও আলোচনা করেছি। যে একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি প্রবণতা, আরেকটা হচ্ছে লুটেরা তন্ত্র প্রবণতা, লুট প্রবণতা। এই দুইটা প্রবণতাই আমরা চলছি। আমাদের পথের বাধা যেগুলো আছে তার মধ্যে প্রধানতম বাধা হচ্ছে এদেশে বিদ্যুৎ সমস্যা। যে কোনো প্রতিষ্ঠানে বিদ্যুতের দরকার হয়, এবং প্রোডাকশন লেভেলে যদি বিদ্যুৎ না চলে, অপারেশন লেভেলেও বিদ্যুৎ প্রয়োজন হয়। কারণ একটা প্রতিষ্ঠানে যদি বিদ্যুৎ না থাকে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে ধরেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, কাস্টমার আসতে পারবে না, কাস্টমারকে সার্ভ করা যাবে না, অনেক সমস্যা হবে। উৎপাদনমুখী যেসব প্রতিষ্ঠান সেগুলো তো বিদ্যুতের উপর নির্ভরশীল। সুতরাং দেশে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে হবে। এটা করা হয় নাই স্বাধীনতার এত বৎসর পরেও। অথচ আমাদের সময়ে, একই সময়ে যেসব দেশ স্বাধীন হয়েছে বা যেসব দেশ অনুন্নত ছিল, সেই সব দেশ উন্নয়নের চরম শিখরে, আমাদের দেশের লোকজন গিয়ে ওই সব দেশে কাজ করছে। তার মধ্যে মালয়েশিয়া একটা উদাহরণ। মালয়েশিয়া 72-তে আমাদের থেকে খারাপ অবস্থা ছিল, কিন্তু আজ কোথায় চলে যাচ্ছে মালয়েশিয়া? সিঙ্গাপুরের অবস্থা তদ্রূপ। সিঙ্গাপুর এখন সবচেয়ে ধনী দেশের মধ্যে পরিণত হয়ে গেছে। সুতরাং বিদ্যুৎ সমস্যার অবশ্যই সমাধান করতে হবে। এইটা সরকারকে পজিটিভলি চিন্তা করতে হবে। গত 15 বছরে স্বৈরাচারী সরকার চলেছে বিদ্যুতের উপর কুইক রেন্টাল পদ্ধতিতে, অথবা বিদ্যুৎ আমদানি করে। বিদ্যুৎ আমদানি করে চলে না। সময়ত দর্শক শ্রোতা, বিদ্যুৎটা হচ্ছে নিজের থাকতে হবে। এই নিজের বিদ্যুৎটা সাপ্লাইটা নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ থাকতে হবে নিজের। এটা আমদানি করার বিষয় না। আমদানি করা যদি সেরকম কোনো দেশ হয় যেখান থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, সেটা হয়তো চিন্তা করা যেতে পারে। কমার্শিয়াল যদি ভায়াবল হয় সেটা চিন্তা করা যেতে পারে। কিন্তু আলটিমেটলি সেটাতে নিজের সক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ বিদ্যুৎ ছাড়া সব কিছু অচল। দ্বিতীয় বিষয় হচ্ছে যানজট। আমাদের দেশে যানজটটা প্রকট পর্যায়ে রয়েছে। এই যানজটটা প্রকট পর্যায়ে থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার খুব কম। এমনিতে সরকারি ছুটি 2 দিন, শুক্র শনিবার। রবিবার আবার বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে ছুটি থাকে, সুতরাং রবিবারে অনেক দেশীয় প্রতিষ্ঠান যারা বিদেশিদের সাথে লেনদেন করে তারা করতে পারে না। বাকি থাকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন। এই 4 দিনে রাস্তাঘাটে প্রচণ্ড চাপ থাকে। এই চাপের মুখে
রাস্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কখনো এত লোককে ধারণ করতে পারে না। সেজন্য এইটা সহজ একটা সমাধান হচ্ছে 7/24, 7 দিন 24 ঘন্টা। 7 দিন 24 ঘন্টা যদি সব অফিস আদালত খোলা থাকে, রাস্তাঘাটে মানুষের চাপ কম থাকবে, মানুষ তার প্রয়োজন মতো সুবিধা মতো যে কোনো কাজ করতে পারবে। আমার মনে করেন আমি সিলেট থেকে ঢাকা যাব, আমি যদি শুক্রবারে অফিস খোলা পাই, তাহলে শুক্রবারে গিয়ে আমি কাজ করে আসতে পারবো। হ্যাঁ, এটা করলে লাভ কি হবে? এটা করলে লাভ অনেক। একটা হচ্ছে 7/24 যদি আমরা খোলা রাখতে চাই, তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমাদের ডাবল হয়ে যাবে, ডাবল জনবল লাগবে। দেশে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে সেটা থাকবে না। সেজন্য আমাদের উন্নত বিশ্বের মতো, উন্নত শহরের মতো 7/24 অফিস খোলা রাখতে হবে। এইটা করা অবশ্যই প্রয়োজন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রোডাক্টিভিটি দেখেন, বছরে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এখন একটা জাতি যদি শিক্ষা গ্রহণটা থেকে বঞ্চিত হয়, শিক্ষা গ্রহণ করে না, তাহলে এই জাতির কি হবে? যেমন মনে করেন রমজান মাসে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রমজান মাসে রোজা রেখে কি শিক্ষা গ্রহণ করা যায় না? শিক্ষা প্রদান করা যায় না? সব কাজই তো করা যায়, তাহলে এইটা করা যাবে না কেন? সেজন্য আমাদের এইসব জিনিসে খেয়াল রাখতে হবে। যানজট দূর করতে হলে আমাদের সব কিছুকে ওপেন করতে হবে, যাতে সব সময় মানুষ খোলা পায় সব কিছু, তার প্রয়োজন মতো কাজ করতে পারে। না হলে নির্দিষ্ট সময়ে মানুষকে জট তৈরি করবে এবং সব অচল হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমলাতন্ত্র। আমাদের দেশে লাল ফিতার দৌরাত্ম্য প্রচুর, একটা বিশাল আমলাতন্ত্র, মনে হয় এইটা না হলে যেন চলে না। এই আমলাতন্ত্রের মাধ্যমে আমাদের সব কিছু চলছে। এবং আমি যেটা আগে বলেছিলাম যে সরকারকে অ্যাকচুয়ালি সুপারভিশনের কাজ করতে হবে, সরকারকে কোনো দায়িত্ব নিলে চলবে না। এইসব ছোটোখাটো দায়িত্ব, বই প্রকাশনা, ফ্যামিলি কার্ড, এইসব কাজ খুচরা দোকান, মুদি দোকান, এইসব কাজ সরকারের মানায় না। সরকার এগুলা সুপারভিশন করবে, নিশ্চিত করবে, চাহিদা যোগান এটার মধ্যে ভারসাম্য স্থাপন করবে, যাতে কোনো পণ্যের সংকট না হয়, জিনিসপত্রের দাম না বাড়ে, এইসব জিনিস সরকার দেখবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটা বড় সমস্যা। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার জন্য কোনো উপায় নেই। হ্যাঁ, এটা চলছে, একইভাবে চলছে। হ্যাঁ, এইটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অনেকটা ফেইল হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারে নাই। হ্যাঁ, বর্তমানে নির্বাচিত সরকার আসছে, তাও মনে হচ্ছে আরও খারাপ হয়ে যাচ্ছে দেশের অবস্থা। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত হাতে দমন করতে হবে। এটা শক্ত হাতে দমনের উদাহরণ আমাদের দেশে আছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। হ্যাঁ, ম্যাডাম খালেদা জিয়ার সময়েও উনি অপারেশন ক্লিন হার্ট নামে একটা অপারেশন করেছিলেন এবং নিজের দলের অনেক লোককেই হ্যাঁ তার দমাতে হয়েছিল এবং দমাতে পেরেছিলেন, চেষ্টা করেছিলেন। আলটিমেটলি এইসব জিনিসে আইন শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের বাছ বিচার করলে হবে না, দলীয় মানুষ অদলীয় মানুষ এইসব চিন্তা করলে হবে না। ক্রিমিনালি তাকে ধরতে হবে, জেলে পুরতে হবে, জেলে পুরে রাখতে হবে, মানুষকে শান্তি দিতে হবে। এই জিনিসটা নিশ্চিত করতে হবে এবং সরকারকে ন্যায়পরায়ণ হতে হবে, সরকারকে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন করতে হবে। যদি সরকার চায়, তাহলে আমাদের দেশে যে পুলিশ ডিপার্টমেন্ট আছে সেটা অনেক সক্ষম, যে কোনো কাজই করতে পারে। আমরা কিছুদিন আগেও দেখেছি একটা অপহৃত ব্যক্তিকে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই পুলিশ খুঁজে বের করতে পেরেছে, কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। সরকারি যন্ত্রগুলা আমাদের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে দানবের মতো হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের উপর অনেকগুলা সুপারভাইজরি প্রতিষ্ঠান দেওয়া হয়। যেমন মনে করেন কর বিভাগ, ব্যাট বিভাগ, তারপর ওই জনসংখ্যা বিভাগ, তারপর পরিবেশ বিভাগ, এই অনেকগুলা সুপারভিজরি প্রতিষ্ঠান দেওয়া হয়। এইসব প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি দেশের উন্নয়নে কাজ করে না, প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে না, এরা সবাই নিজেদের উন্নয়নে কাজ করে। আমাদের যেটা ধারা, এই ধারা থেকে বের হওয়ার জন্য স্মুথ করতে হবে। আমি কিছুদিন আগে একজনের লেখা পড়ছিলাম, ভদ্রলোক ইন্ডিয়ান, থাইল্যান্ড থাকে, এবং তার প্রতিবেশী যখন বলছিল দাদা দেশে কি যাবেন না, সে বলল কেন যাব ভাই, দেশে গেলে কত সমস্যা, এখানে আমি আছি আজকে 20 বছর থেকে, কোনো সমস্যা হয় না, কোনো কেউ আমাকে কুচায় না, কোনো ডিস্টারবেন্স হয় না। আমি থাইল্যান্ডে অনেক ব্যবসায়ীর সাথে আলাপ করেছি, তারা বলেছে আপনি বেআইনি কোনো কাজ না করলে আপনাকে কখনো পুলিশ ডিস্টার্ব করবে না, বা কোনো প্রতিষ্ঠান এসে ডিস্টার্ব করবে না। কিন্তু আমাদের দেশে ডিস্টার্বের পরিমাণ খুব বেশি, অনেকগুলো প্রতিষ্ঠান দানবের মতো একটা প্রতিষ্ঠানের উপর চেপে থাকে, কাজ করতেই দেয় না। এই জিনিসগুলোকে দূর করতে হলে এটাকে স্মুথ করতে হবে, অটোমেশন করতে হবে, প্রত্যেকটা বিষয়ে অটোমেশন করতে হবে।
যে বেশি ট্যাক্স দেবে সে বেশি সুবিধা পাবে। এরকম একটা অটোমেশন সিস্টেম চালু করলে অটোমেটিক্যালি তার একটা ইমপ্রুভমেন্ট আসবে। সরকার এন্ট্রপ্রেনিউর তৈরি করবে। এন্ট্রপ্রেনিউর তৈরির ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে। সাপোর্টের বিভিন্ন অর্গানাইজেশন দাঁড় করাতে হবে, যারা ফিনান্সিয়াল সাপোর্ট দেবে, যারা পরামর্শ দেবে, এইসব প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। এন্ট্রপ্রেনিউর যারা ক্রিয়েটিভ মানুষ তাদেরকে সার্চ করতে হবে, তাদের সার্চ করে তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদের দেশে যেসব শিল্পপতিদের সাপোর্ট দেওয়া হয় হাজার হাজার কোটি টাকা দিয়ে, এইসব শিল্পপতিরা প্রতি বৎসরই প্রতিষ্ঠানকে লোকসানের মধ্যে নিয়ে যাচ্ছে এবং দেখা যায় যে ৫,০০০ কোটি টাকা তার কাছে ঋণ, তার প্রতিষ্ঠানের মূল্যই ১,০০০ কোটি টাকা না, ৫০০ কোটি টাকা না, অথচ ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। তো এই অবস্থা থেকে দূর করতে হলে সরকারকে প্রকৃতভাবে যেসব লোক এন্ট্রপ্রেনিউরিয়াল সাপোর্ট চিন্তা আছে তাদেরকে স্মল স্কেলেই বেশি কাজ করতে হবে, বিগ স্কেলে কাজ করার দরকার নাই। বিগ স্কেলে যাদের টাকার দরকার হবে, এখন ইন্টারন্যাশনাল অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ফোরাম আছে যারা প্রচুর টাকা পয়সা দেয়, তারা ইন্টারন্যাশনাল ফোরাম থেকে টাকা কালেকশন করবে। এতে গিয়ে আমাদের এই ব্যাংকগুলা দেউলিয়া হবে না। ব্যাংকগুলা দেউলিয়া হওয়ার মানে মানুষের আমানতের টাকা নষ্ট হওয়া। আমাদের যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো রাখতেই হবে, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটা এনশিওর করতে হবে। প্রত্যেকটা মানুষকে একটা হিসাবের মধ্যে আসতে হবে, তার জবটা হবে ক্যালকুলেটিভ জব, সে কি দিচ্ছে এবং কি নিচ্ছে এইটা ক্যালকুলেশন করতে হবে, এবং হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং চালু করতে হবে। এগুলা যদি করা যায় এবং নিয়োগটা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ হিউজ পরিমাণ হয়, যেখানে মনে হয় যেন একটা সাপোর্টিং প্রতিষ্ঠান, মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠান, হ্যাঁ, শুধু এমপ্লয়ীদের সাপোর্ট দেওয়ার প্রতিষ্ঠান। এই দ্বারা থেকে বের হয়ে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে যেসব কর্মীদের প্রয়োজন আছে, যেসব কর্মীরা কাজ করলে প্রোডাক্টিভিটি অ্যাড করতে পারবে, কিছু ন্যাশনাল কন্ট্রিবিউশন করতে পারবে, সেই সব প্রতিষ্ঠানকে আনতে হবে। এবং নিয়োগের ক্ষেত্রে বড় সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চিন্তা করি না। যেমন মনে করেন আমরা একজন কেমিস্ট্রি পড়া লোককে নিয়োগ করি ব্যাংকে, অথবা একজন কেমিস্ট্রি ফিজিক্স পড়া লোককে নিয়োগ করি পুলিশ ডিপার্টমেন্টে। এতে গিয়ে তার পিছনে যে তার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট, সরকারি ইনভেস্টমেন্ট সবগুলোই নষ্ট হয়। ২০ বছরের শিক্ষাগত যোগ্যতার পিছনে, অর্জনের পিছনে, সার্টিফিকেট অর্জনের পিছনে প্রচুর ক্ষতি হয়, দেশের প্রচুর ক্ষতি হয়, ব্যক্তির প্রচুর ক্ষতি হয়, কিন্তু তার শিক্ষাকে আমরা কখনো মূল্যায়ন করি না। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি হিসাব করতে হবে যে প্ল্যান এডুকেশনের সিস্টেমে চালু হতে কমপক্ষে যে হাইয়ার এডুকেশনটা সেটা প্ল্যান হতে হবে। এই প্ল্যান এডুকেশনের মাধ্যমে আমরা এটা এনশিওর করতে পারি। এবং যেসব ম্যানেজারিয়াল জব রয়েছে সেই সব জবে আমরা সফট স্কিলটাকে অবশ্যই প্রায়োরিটি দিব, যে একজন লোকের বার্গেনিং স্কিল কেমন আছে, একজন লোক কিভাবে যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারে, ম্যানেজ করতে পারে, তার লিডারশিপ স্কিল কীরকম, এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে যদি আমরা ম্যানেজারিয়াল পোস্টগুলোকে আমরা যদি প্রমোটেড করি ব্যক্তিকে, তাহলে সেই সব লোক কন্ট্রিবিউট করতে পারবে। আমাদের দুঃখজনকভাবে আমাদের দেশে দেখা যায় মন্ত্রী পর্যায়ে অনেক লোককে নিয়োগ করা হয় যাদের ম্যানেজারের স্কিল নেই, তারা বার্গেনিং স্কিল নেই, তারা যে কোনো সমস্যাকে সমাধান করতে পারে না, যে কোনো সমস্যাকে বড় করে তোলে। অ্যাকচুয়ালি তার স্কিলের অভাব, তার কমিউনিকেশন স্কিলের অভাব। অনেক লোক আছে কথাবার্তা ভালো করে বলতে পারে না, তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হলো যেখানে বিদেশির সাথে যোগাযোগ করতে হচ্ছে, সেসব মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হলে তার যে যোগ্যতার দরকার সেই যোগ্যতা তো তার নাই, সুতরাং সে কেমনে এইটাকে করবে? সেজন্য এইসব ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে।